ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুধু বীরত্ব আর আন্দোলনের কাহিনী নয়, এটি আত্মত্যাগের এক মহাকাব্য। এই সংগ্রামের মহানায়কদের জীবন যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনি তাদের শেষ মুহূর্তগুলো আমাদের গভীরভাবে নাড়া দেয় এবং তাদের আদর্শকে চিরস্মরণীয় করে রাখে। আজ আমরা সেই সব পবিত্র স্থানগুলির কথা বলবো, যেখানে ভারতের বীর সন্তানরা দেশের জন্য তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই স্থানগুলি শুধু ইট পাথরের দালান বা সাধারণ পার্ক নয়, এগুলি আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী, আমাদের জাতীয় চেতনার তীর্থক্ষেত্র। প্রতিটি ধূলিকণায় মিশে আছে তাদের রক্ত, ঘাম আর দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। প্রথমে আসি জাতির জনক মহাত্মা গান্ধীর কথায়। তার জীবনের শেষ অধ্যায়ে লেখা হয়েছিল দিল্লির বিড়লা হাউসে, যা আজ গান্ধী স্মৃতি নামে পরিচিত। দিনটা ছিল ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি। সেই বিকেলে গান্ধীজি তার সান্ধ্যকালীন প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন। চারদিকে ছিল শান্ত পরিবেশ, অনুগামীরা তার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই মুহূর্তে যখন তিনি সবাইকে নমস্কার জানাচ্ছিলেন, নাথুরাম গডসের পিস্তলের ৩টি গুলি সেই নীরবতাকে ভেঙে চুরমার করে দেয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মুখ থেকে বেরিয়ে আসা শেষ দুটি শব্দ ছিল, হে রাম। এই দুটি শব্দ শুধু তার বিশ্বাসকেই প্রকাশ করেনি, বরং চরম হিংসার মুখেও তার অহিংসার প্রতি অবিচল আস্থার প্রতীক হয়ে উঠেছিল। সেই বিড়লা হাউসের প্রাঙ্গণ আজও তার সেই শেষ মুহূর্তের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, আমাদের মনে করিয়ে নিয়েছিল, কারণ তারা জনগণের ক্রোধকে ভয় পেয়েছিল। ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও তাদের চোখে মুখে ছিল না কোনো ভয়, বরং ছিল দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানের তৃপ্তি। ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দিতে দিতে তারা ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। লাহোর সেন্ট্রাল জেল হয়তো আজ অন্য দেশের অংশ, কিন্তু সেই জেলের মাটি আজও সেই ৩ বীরের রক্তে ভেজা, যারা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন দেশের মুক্তির স্বপ্ন বুকে নিয়ে। কাকুরি ষড়যন্ত্র মামলার ২ মহান বিপ্লবী রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লা খান, তাদের বন্ধুত্বের মতোই তাদের আত্মত্যাগও অমর। ১৯২৭ সালের ১৯ ডিসেম্বর দুজনকেই ভিন্ন ভিন্ন জেলে ফাঁসি দেওয়া হয়। গোরখপুর জেলে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে রামপ্রসাদ বিসমিল শান্তভাবে শেষবারের মতো দুধ পান করেন এবং বলেন, আমি ব্রিটিশ সাম্রাজ্যের পতন কামনা করি। অন্যদিকে ফৈজাবাদ জেলে আশফাকুল্লা খান ছিলেন প্রথম মুসলিম বিপ্লবী যিনি দেশের জন্য ফাঁসির দড়িতে ঝুলেছিলেন। তার শেষ কথাগুলো ছিল হিন্দু মুসলিম ঐক্যের বার্তা, যা ছিল তাদের মুশতারাকা বিরাসাত, অর্থাৎ যৌথ ঐতিহ্যের প্রতীক। এই ২ বন্ধুর আত্মত্যাগ শুরু দুটো জেলের ইতিহাসকেই নয়, ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসকেও চিরদিনের জন্য মহিমান্বিত করেছে। এবারে বলবো সেই বিপ্লবীর কথা, যার নাম শুনলেই সাহসের এক প্রতিচ্ছবি ভেসে ওঠে, চন্দ্রশেখর আজাদ। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, জীবনে কখনো ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়বেন না, জীবিত অবস্থায় তো নয়ই। আর তিনি তার সেই প্রতিজ্ঞা রেখেছিলেন। ১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্কে ব্রিটিশ পুলিশ তাকে ঘিরে ফেলে। তিনি একা অসম সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যান এবং তার এক সঙ্গীকে নিরাপদে পালাতে সাহায্য করেন। যখন তার পিস্তলে মাত্র একটি গুলি অবশিষ্ট ছিল, তখন তিনি সেই গুলি দিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। তিনি ব্রিটিশদের হাতে ধরা দেওয়ার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করেছিলেন। সেই আলফ্রেড পার্ক আজ তার নামেই পরিচিত, চন্দ্রশেখর আজাদ পার্ক, যা তার অদম্য সাহস এবং স্বাধীনতার প্রতি তার অটুট প্রতিশ্রুতির প্রতীক। সবশেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার মৃত্যু আজও এক গভীর রহস্যে ঘেরা। বলা হয় ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তাইওয়ানের তাইহুকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরে এক জাপানি সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও এই ঘটনা নিয়ে অনেক বিতর্ক এবং নানা তত্ত্ব রয়েছে, কিন্তু সরকারিভাবে তাইহুকুকেই তার শেষ কর্মস্থলের সাক্ষী হিসাবে ধরা হয়। এক মহান নেতার এমন আকস্মিক অন্তর্ধান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গভীর শূন্যতা তৈরি করেছিল, যা আজও পূরণ হয়নি। তার দেখানো পথ এবং তুম মুঝে খুন দো, ম্যা তুহে আজাদি দুঙ্গা এর মতো স্লোগান আজও আমাদের অনুপ্রাণিত করে। এই স্থানগুলি আজ আমাদের কাছে তীর্থক্ষেত্রের সমান।
বিড়লা হাউস থেকে লাহোর জেল, আলফ্রেড পার্ক থেকে তাইহোকু বিমানবন্দর, প্রতিটি স্থান আমাদের কানে কানে বলে যায় এক একটি আত্মত্যাগের গল্প। এই স্থানগুলি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কত অমূল্য, আর তা অর্জন করতে আমাদের পূর্বপুরুষদের কত রক্ত আর ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাদের এই আত্মত্যাগ যেন আমরা কখনো ভুলে না যাই এবং তাদের স্বপ্নের এক শক্তিশালী ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে আমরা যেন সর্বদা কাজ করে যাই।